বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় ধাপের যে অ্যাসাইনমেন্ট ক্লাসগুলোর মধ্যে বিজ্ঞান বিষয় নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করব। বিজ্ঞান অ্যাসাইনমেন্টের বিষয়গুলো তোমরা সবাই ইতিমধ্যে প্রশ্ন হাতে পেয়ে গিয়েছো। এখন একটা সৃজনশীল প্রশ্ন আছে এখানে বিজ্ঞান প্রশ্নের মধ্যে, তোমরা সবাই সেই প্রশ্নটা দেখতে পারছো যে প্রথম অধ্যায় নিয়ে অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব নিয়ে এখানে বেশ কিছু কথা বলা হয়েছে এবং কিছু প্রশ্ন আকারে দেওয়া হয়েছে। এখানে নিম্ন শ্রেণীর জীবগুলো কোনগুলো? যে জীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলো হচ্ছে অণুজীব, এগুলোই নিম্ন শ্রেণীর জীব। একদম খালি চোখে যেগুলো আমরা দেখতে পাই না, যেমন এর মধ্যে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা, এগুলো। হ্যাঁ, এইগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলোর পরিচিতি আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। আমরা একটা উদ্দীপক পেয়েছিলাম, সেই উদ্দীপকের মধ্যে বেশ কিছু প্রশ্ন ছিল, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটু কথা বলি। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে অ্যামিবা যে আক্রমণ, অ্যান্টামিবা নামক এক ধরনের প্রাণী আছে, সেই প্রাণীর আক্রমণে যে এক ধরনের একটা আমাশয় রোগ হয় সেটা নিয়ে, যে আমাশয় রোগটা কী কারণে হয়। প্রথমটা যে কোন প্রাণীর আক্রমণে আমাশয় রোগটা হয়, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে লিখব যে অ্যান্টামিবা নামক এক ধরনের অকোষীয় প্রাণীর আক্রমণে, এক ধরনের এককোষীয় প্রাণীর আক্রমণে এই অ্যামিবিক আমাশয় হয়। কী কারণটা? যে অ্যান্টামিবা নামক এক ধরনের, অ্যান্টামিবা নামক, আমরা প্রশ্নের উত্তর যদি লিখি অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষীয় প্রাণীর আক্রমণে অ্যামিবিক আমাশয় হয়। প্রথম প্রশ্নের উত্তরে আমরা এটা লিখতে পারি যে অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষীয় প্রাণীর আক্রমণে, এক ধরনের এককোষীয় প্রাণীর আক্রমণে এই অ্যামিবিক আমাশয় হয়। এরপরের প্রশ্নটা কী ছিল? এরপরের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আদিকোষী জীব বলা হয় কেন? ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয় কেন? আমরা আগে এটা পড়ে নেই, আদিকোষী কী। আদিকোষী হচ্ছে যেসব জীবের, যেসব অণুজীবের কোষের গঠনতন্ত্র সুগঠিত নয়, যেসব অণুজীবের কোষের যে গঠন আছে এই গঠনতন্ত্রটা সুগঠিত নয়, তারাই হচ্ছে আদিকোষী, তাদেরকে আদিকোষী বলা হয়। তো এখন এখানে বলা হচ্ছে যে ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন? তাহলে ডেফিনেটলি সংজ্ঞা অনুসারে আমরা যেটুকু জানলাম যে যেসব অণুজীবের কি নাই, যেসব অণুজীবের বেলায় যে যাদের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, যাদের কোষের কেন্দ্রিকা বা কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, তাকে বলা হবে আদিকোষী। তাহলে ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা, আমরা যেটাই বলি, ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয়, এজন্যই ব্যাকটেরিয়াকে বলা হয় আদিকোষী। কী বললাম আমরা? তাহলে আমরা যদি লিখি সংজ্ঞা অনুসারে যে যেসব কোষের, যেসব অণুজীবের, যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, নিউক্লিয়াস বা কেন্দ্রীয়, নিউক্লিয়াস তো আমরা জানি এটা কেন্দ্র, তো নিউক্লিয়াস সুগঠিত নয়, তাদেরকে বলা হয় আদিকোষী।
তাদেরকে আদিকোষী আমরা বলবো। তো এখানে যে প্রশ্নটা ছিল ব্যাকটেরিয়াকে কেন বলা হয়, আবারও বলতেছি ব্যাকটেরিয়াকে কেন আদিকোষী বলা হয়, তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ আছে, ব্যাকটেরিয়ার কোষের যে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সেটা সুগঠিত নয়, এজন্য ব্যাকটেরিয়াসকে বলা হয় আদিকোষী। এছাড়াও ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না, ফলে নিউক্লিয়াস সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না। মানে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে অনেক কিছুই আমরা দেখলাম যে অনুপস্থিত থাকে। কী কী থাকে না, আবার আমরা একটু রিপিট করি যে ব্যাকটেরিয়ার কোষের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না, ব্যাকটেরিয়ার কোষের নিউক্লিয়াসে কোনো পর্দা থাকে না। এবং আরও দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের সাইটোপ্লাজমটা কী থাকে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আর এইসব কোষে যে মাইটোকন্ড্রিয়া আছে, তারপর প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোনো অঙ্গই থাকে না। তাহলে এই অনেকগুলা কারণের মধ্যে এটাই সবচেয়ে প্রধান কারণ, যেটা হচ্ছে কি যে যেসব অণুজীবের কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয় তারা আদিকোষী, আর ব্যাকটেরিয়ার কোষের যে নিউক্লিয়াস সেটা নিউক্লিয়াসটা সুগঠিত নয় বা কেন্দ্রিকা সুগঠিত নয়, তাহলে এজন্য ব্যাকটেরিয়াকে বলা হয় আদিকোষী। এরপর তোমাদের উদ্দীপক অনুসারে উদ্দীপকের মধ্যে যে কত কিছু বা অণুজীব নিয়ে কথা বলা হয়েছে, সেই অণুজীবগুলোর মধ্যে আমরা যেসব বিষয় দেখতে পেলাম, অণুজীবগুলোর মধ্যে বৈশিষ্ট্য অনুসারে ভাইরাস পেয়েছি, ব্যাকটেরিয়া পেয়েছি। এখন এই ভাইরাস আর ব্যাকটেরিয়া, এখন প্রশ্নটা হচ্ছে এখানে যে ভাইরাস উদ্দীপকের প্রথম যে অণুজীবটা ছিল, প্রথম অণুজীবটা সেটা উদ্ভিদ দেহে কী কী রোগ ছড়ায় সেটা নিয়ে আমাদেরকে একটু বলা আছে যে কী কী রোগ ছড়াইতে পারে। তাহলে আমরা এখানে বলবো যে উদ্দীপকের প্রথম যে অণুজীবটা ছিল সেই অণুজীবটা হলো ভাইরাস। উদ্দীপকের প্রথম যে অণুজীব সেই অণুজীবটা হলো ভাইরাস। আর ভাইরাস আমরা জানি যে মানব দেহ তো বিভিন্ন ধরনের রোগ ছড়ায় ভাইরাস, এছাড়াও উদ্ভিদের মধ্যেও বেশ কিছু গুরুত্বপূর্ণ রোগ ছড়ায় এই ভাইরাস। সেই রোগগুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো। প্রথমত আমরা জানি যে ভাইরাসটা কীরকম। ভাইরাস এটা জীবিত জীবদেহে শুধুমাত্র জীবিত জীবদেহেই লক্ষণ প্রকাশ করে, এটা মৃত জীবদেহে জীবনের লক্ষণ প্রকাশ করে না। এছাড়াও ভাইরাসকে যে প্রকৃত পরজীবী বলা হয় এই কারণেই, কী কারণটা, যে ভাইরাস কি শুধুমাত্র জীবিত জীবদেহেই কী করে, জীবনের লক্ষণ প্রকাশ করে, এই জন্য ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয়। আচ্ছা, এরপরে ভাইরাসের যে উদ্ভিদের যে রোগগুলো ছড়ায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমাদের অতি পরিচিত একটা শস্য, সেটা কি ধান। এই ধানের একটা রোগের নাম হচ্ছে টুংরো। এই ধানের টুংরো রোগের কারণটা হচ্ছে ভাইরাস। এই টুংরো রোগ হলে কি হয়, এই ধানের টুংরো রোগ হলে ধান অতি তাড়াতাড়ি মানে পাকার আগেই ঝরে পড়ে যায়, ধান পাকার আগেই মানে কাঁচা অবস্থায় ঝরে পড়ে যায়। এই রোগটা, এই ধানের এই টুংরো রোগটা তাহলে সৃষ্টির কারণ হচ্ছে ভাইরাস। এছাড়াও আমরা তামাক নিয়ে কথা বলি। তামাকের একটা রোগ আছে, সেটা হচ্ছে তামাকের এই রোগটার নাম হচ্ছে মোজাইক রোগ। তামাকের মোজাইক রোগ, ফলে তামাকের যে পাতা সেটা বিবর্ণ হয়ে যায়। তামাকের যে রোগটা হয় সেটা হচ্ছে মোজাইক। আমরা দেখতে পাচ্ছি তামাকের মোজাইক রোগ হয়। আর তামাকের মোজাইক রোগের ফলে কি হয়, অ্যাকচুয়ালি তামাকের যে পাতা সেটা বিবর্ণ আকার ধারণ করে, আর এর ফলে কি করে, ধান অকালে ঝরে পড়ে যায়।
এছাড়াও আলু, টমেটো, ফুলকপি ইত্যাদি বিভিন্ন কৃষিজ ফসলের রোগ সৃষ্টি করে এই ভাইরাস। এই দুইটা অবশ্যই মেন। ধানের যে টুংরো রোগ, ধানের টুংরো রোগের জন্য অবশ্যই ভাইরাস দায়ী। তাহলে ধানের টুংরো রোগ এটার ফলে কি হয়? ধানের টুংরো রোগের ফলে ধান অকালে ঝরে পড়ে যায়। আর আছে তামাক। তামাকের সমস্যাটা কি? তামাকে হয়, তামাকের যে রোগটা হয় সেটা হচ্ছে মোজাইক রোগ। আর তামাকের এই মোজাইক রোগের কারণে কি হয়, যে তামাকের যে পাতা সেটা বিবর্ণ আকার ধারণ করে। এছাড়াও আলু, টমেটো আছে, তারপরে ফুলকপি ইত্যাদি বিভিন্ন ধরনের যে সবজি আছে, সেই সবজির উপরে এই ভাইরাস বেশ কিছু রোগ সৃষ্টি করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমরা শিখব, এরপরে যে ঘ নম্বর প্রশ্নটা আছে যে উদ্দীপকের দ্বিতীয় ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব। তাহলে দ্বিতীয় ভাইরাসের যে অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। দ্বিতীয় অণুজীব। এই দ্বিতীয় অণুজীবটা অ্যাকচুয়ালি কি? দ্বিতীয় অণুজীবটা হচ্ছে ব্যাকটেরিয়া। দ্বিতীয় অণুজীব, উদ্দীপকের যে দ্বিতীয় অণুজীব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি কি? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। কি বলে আমরা? যে ব্যাকটেরিয়া। উদ্দীপকের দ্বিতীয় যে অণুজীবটার নাম আছে সেই অণুজীবটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি কি? ব্যাকটেরিয়াটা হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। আচ্ছা, এখন এটার অর্থনৈতিক গুরুত্ব তো ব্যাপক। ব্যাকটেরিয়ার যে অর্থনৈতিক গুরুত্ব আছে সেটা বেশ ব্যাপক। এটার আমরা অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা পড়ি, প্রথমত আমরা বলবো যে চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব কী। চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়ার কী কাজে লাগে? চিকিৎসা ক্ষেত্রে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়ে থাকে বেশ কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধগুলো হচ্ছে সাবটিলিন, পলিমিক্সিন, টেরামাইসিন ইত্যাদি। সাবটিলিন, বেশ কিছু ওষুধ, অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, সেগুলো এই ব্যাকটেরিয়ার সাহায্যে, যেমন সাবটিলিন, তারপরে পলিমিক্সিন, টেরামাইসিন। এই ওষুধগুলো প্রস্তুত করতে ব্যাকটেরিয়ার সাহায্য নেওয়া হয়। তাহলে অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। এছাড়া আমরা জানবো যে কৃষিক্ষেত্রে এর গুরুত্ব কী। কৃষিক্ষেত্রে আমরা আমাদের যে অতি পরিচিত সোনালী আঁশ, যেটাকে আমরা পাট নামে চিনি, এই পাট থেকে তো অবশ্যই আঁশ ছাড়াতে হয়। এই পাট থেকে আঁশ ছাড়াতে অবশ্যই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়া এই পাটকে পচতে সাহায্য করে, যার ফলে সহজে আঁশ ছাড়ানো যায়। তাহলে পাট থেকে যে আমরা আঁশ পৃথক করি, সেই পৃথক করার কাজেও ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে। এছাড়াও কৃষিক্ষেত্রে এই অগ্রগতি সাধনে ব্যাকটেরিয়ার ভূমিকা অপরিসীম। কারণ আমরা জানি মাটির একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান কি? মাটির একটা অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন মাটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফসলের জন্য তো অবশ্যই। আর এই নাইট্রোজেনটা প্রকৃতি থেকে নাইট্রোজেনটা সংবর্ধন করে হচ্ছে ব্যাকটেরিয়া। প্রকৃতি থেকে মাটিতে নাইট্রোজেনটা নিয়ে আসে, মানে সংবর্ধন করে ব্যাকটেরিয়া। তাহলে চিকিৎসা ক্ষেত্রে এর গুরুত্ব খুব। এরপরে আমরা মানব জীবনের বিভিন্ন ধরনের গুরুত্ব আছে। মানব জীবনের গুরুত্বটা কি? মানব জীবনে যদি আমরা পড়ি, মানব জীবনে যেমন মানব দেহে ভিটামিন বি, ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, তারপরে আছে বায়োটিন তৈরিতে ব্যাকটেরিয়া সহায়তা করে। তাহলে মানব দেহের মধ্যে যে ভিটামিন বি, ভিটামিন কে, তারপরে তৈরিতে অবশ্যই ব্যাকটেরিয়া সাহায্য করে থাকে। এরপর দুধ থেকে দই তৈরি করতে ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। তাছাড়া মানুষের যে ব্যাকটেরিয়া হচ্ছে জিন প্রকৌশলের মূল ভিত্তি, অর্থাৎ জিন গবেষণাগারে অবশ্যই ব্যাকটেরিয়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেকগুলো গুরুত্ব বললাম ব্যাকটেরিয়ার, এগুলো একটু ভালো করে
পরে নিবে চিকিৎসা ক্ষেত্রে কি বললাম, চিকিৎসা ক্ষেত্রে বেশ কিছু ঔষধ, যেটা এই যে এখানে লিখলাম সাবটেলিন, পলিমিক্সিন, টেরামাইসিন ইত্যাদি ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া সাহায্য করে। তাছাড়া কৃষিক্ষেত্রে পাট থেকে আঁশ ছাড়াতে, তারপরে মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। তারপর অর্থনৈতিক ক্ষেত্রের অবদান আছে, দুধ থেকে দই তৈরি করতে ব্যাকটেরিয়া সাহায্য করে। মানবদেহ ব্যাকটেরিয়া সাহায্য করে, ভিটামিন বি, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, বায়োটিন ইত্যাদি তৈরি করতে ব্যাকটেরিয়া সহায়তা করে। তাছাড়া জিন প্রকৌশলে বা জিন গবেষণাগারে ব্যাকটেরিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পেয়েছিলাম, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি আমরা একটু আলোচনা করি। প্রথম প্রশ্নটা ছিল যে ছত্রাককে কি বলা হয়, মৃতজীবী বলা হয় কেন? ছত্রাককে কেন মৃতজীবী বলা হয়, এটা সংক্ষিপ্ত প্রশ্ন। ছত্রাক কি আমরা আসলে একটু জেনে নেই। ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। এদের দেহে ক্লোরোফিল নামক বা যে ক্লোরোফিল থাকে না, আমরা তো বললাম ক্লোরোফিল বিহীন, তার মানে ক্লোরোফিল থাকে না। আর ক্লোরোফিল থাকে না বিধায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। অবশ্যই এরা খাদ্যের জন্য অন্য কোনো প্রাণীর উপরে নির্ভরশীল। তাহলে এই ছাড়া এরা মূলত জীবদেহ বা জীব ও জৈব পদার্থপূর্ণ এমন মাটিতে জন্মায়। এই কারণে ছত্রাককে মৃতজীবী বলা হয়। কেন মৃতজীবী বলা হয়? কারণটা আমরা আবার পড়ি যে ছত্রাকটা কি, ছত্রাক হচ্ছে সমাঙ্গ দেহ সমাঙ্গ, কিন্তু ক্লোরোফিল নেই, অসবুজ একটা উদ্ভিদ। তার মানে ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যেহেতু ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে খাদ্যের জন্য একে অন্য কোনো প্রাণীর উপর অবশ্যই নির্ভরশীল হতে হয়। আর এই ছত্রাক কি শাকসবজি, ভেজা রুটি বা চামড়া, গোবর ইত্যাদি জন্মায়। মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ এমন মাটিতেও জন্মায়। এই কারণেই ছত্রাককে মৃতজীবী বলা হয়। আচ্ছা, এরপরে আমরা একটা সংক্ষিপ্ত প্রশ্ন পেয়েছিলাম যে ভাইরাসকে কেন অকোষীয় প্রাণী বলা হয়। ভাইরাসকে কেন অকোষীয় প্রাণী বলা হয়? তাহলে ভাইরাসটা অ্যাকচুয়ালি কি? ভাইরাস হচ্ছে একেবারে ক্ষুদ্র একটা জীব। সরল অণুবীক্ষণ যন্ত্র ছাড়া তো ভাইরাসকে দেখাই যায় না। তাছাড়া ভাইরাসটা কি নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন সমন্বয়ে, প্রোটিন দ্বারা গঠিত অতি ক্ষুদ্র পরজীবী, যা শুধুমাত্র জীবিত জীবদেহে বা জীবিত কোষেই জীবনের কিছু কিছু লক্ষণ প্রকাশ করে। কি বললাম? ভাইরাস একেবারেই সরলতম জীব। সরল অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখাই যায় না, অসম্ভব দেখা, মানে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র সাহায্যেও দেখা যায় না। একেবারে সরল যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, যেটা সাধারণ অণুবীক্ষণ না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভাইরাসকে দেখতে হয়। আর ভাইরাসের দেহে কি থাকে না, অনেক ধরনের অঙ্গাণুই থাকে না, যেমন কোষ প্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নাই। কি নাই? কোষ প্রাচীর নাই, প্লাজমা লেমা নাই, সুসংগঠিত নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নাই। তাই ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। ভাইরাস শুধুমাত্র প্রোটিন আবরণ এবং নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে, মানে ডিএনএ বা আরএনএ দ্বারা গঠিত। এজন্য ভাইরাসকে অকোষীয় জীব বলা হয়। অনেক কিছু নাই ভাইরাসের দেহে। কি নাই? কোষ প্রাচীর, সাইটোপ্লাজম, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস ইত্যাদি কোনো কিছুই ভাইরাস দেহে নেই। তাই ভাইরাসকে অকোষীয় প্রাণী বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যা কিছু বললাম মোটামুটি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানেই। পরবর্তীতে নতুন কোনো অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।